আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আমি আমি নাজমুল হোসেন। নাজমুল হোসেন। আজকের আজকের অনার্স অনার্স প্রথম বর্ষ প্রথম বর্ষ 24-25 24-25 সেশনের সেশনের ফ্রেঞ্চ ফ্রেঞ্চ লিটারেচারের পক্ষ লিটারেচারের পক্ষ থেকে থেকে আয়োজিত আয়োজিত যে ফ্রি যে ফ্রি ক্লাসটি ক্লাসটি আয়োজন করা আয়োজন করা হয়েছে। হয়েছে। আজকে আজকে লেকচার লেকচার 5। 5। তো তো লেকচার লেকচার 5-এ 5-এ আলোচনা করব আলোচনা করব ইন্ট্রোডাকশন টু ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, পোয়েট্রি, রবার্ট রবার্ট ফ্রস্টের ফ্রস্টের স্ট্রোপিং বাই স্ট্রোপিং বাই উডস অন উডস এ অন এ সারাউন্ডিং সারাউন্ডিং ইভিনিং। ইভিনিং। এই এই কবিতাটি নিয়ে কবিতাটি আমি নিয়ে আমি আলোচনা করব। আলোচনা করব। তো তো আলোচনার আলোচনার পূর্বে পূর্বে আমি আমি সবাইকে সবাইকে অনুরোধ করব অনুরোধ করব যে আমার যে আমার স্ক্রিনটি স্ক্রিনটি আপনারা দেখতে আপনারা দেখতে পারছেন কিনা পারছেন কিনা এবং এবং আমার আমার কথাগুলো কথাগুলো আপনারা শুনতে আপনারা শুনতে পারছেন কিনা পারছেন কিনা অনুগ্রহ করে আমাকে আমাকে জানাবেন। জানাবেন। ভাইয়া কথাটা ডবল আসছে মনে হচ্ছে যেন কারোর অন করা আছে না কিরকম আসছে ডবল। অনুগ্রহ করে যাদের মাইক্রোফোনটি অন আছে সবাই অফ করে দিবেন। আমার কথাগুলো শুনতে পারছেন কিনা একটু অনুগ্রহ করে জানান সবাই। কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই জানাবেন।
আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির স্টপিং বাই উডস অন এ স্নাউনিং ইভিনিং। এই কবিতাটি রবার্ট ফ্রস্টের একটি সবচেয়ে সেলিব্রিটি যে কবিতাগুলো রয়েছে তার ভিতরে একটি। তো এই কবিতাটি নিয়ে আজকে আমি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব এবং এর যে সামারিগুলো আছে সামারিগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার পূর্বে আবারও আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা অবশ্যই একটি খাতা এবং কলম নিয়ে ক্লাসটি করবেন। তো স্টপিং বাই উডস অন এ স্নাউনিং ইভিনিং এই কবিতাটির রাইটার রবার্ট ফ্রস্ট। তো রবার্ট ফ্রস্টের এখানে বায়োগ্রাফি দেওয়া আছে। তো এরপরই আমাদের কি ইনফরমেশন দেওয়া আছে, এরপরই আসলে আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশনগুলো নিয়ে আলোচনা করব। তো রবার্ট ফ্রস্টের যে বায়োগ্রাফি আছে এই বায়োগ্রাফিটি আপনারা একটু পড়ে নেবেন। যারা আমাদের বইটি ক্রয় করেছেন তারা এই বায়োগ্রাফিটি একটু পড়ে নেবেন। এখন আমি আর বায়োগ্রাফিটি পড়ছি না, এখন সরাসরি আমি কবিতায় লাইন বাই লাইন ব্যাখ্যা শুরু করব। আশা করি সেগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। এখন আমি এই কবিতার যে লাইনগুলো আছে সেই লাইনগুলো লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব আপনাদের সাথে। তো রবার্ট ফ্রস্টের এই কবিতাটিকে বলা হয় রূপক কবিতা। আর রূপক কবিতা কি এই বিষয়টি আমাদের আগে ভালোভাবে বুঝতে হবে। রূপক কবিতা হয়েছিল একটি কবিতা যখন লাইন বাই লাইন একটা মিনিং হবে, এর পাশাপাশি এই কবিতাটির একটি হিডিং মিনিং হবে। তো যখন একটি কবিতার দুই ধরনের মিনিং হয়, একটা হয়েছিল ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং হয়, আর একটা হয়েছিল তার একটা হিডিং মিনিং থাকে, মানে অন্তর্নিহিত একটি মিনিং থাকে, সেই কবিতাগুলোকে রূপক কবিতা বলা হয় সাধারণত। তো এই কবিতাটি একটি রূপক কবিতা। আর এটাকে কেন রূপক কবিতা বলা হয় এই ক্লাসটি সম্পূর্ণ দেখার পর আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এখানে প্রথম লাইনটা বলা হয়েছে হুজ উডস দিস আর আই থিঙ্ক আই নো। মানে হুজ উডস বলতে এই বনকে বোঝানো হয়েছে যে এই বনটি কার। আই থিঙ্ক আমি জানি, এবং আই থিঙ্ক আমি মনে করি আমি জানি। তো এখানে উডস বলতে বোঝানো হয়েছে বনকে, আর আই থিঙ্ক মানে ছিল আমি মনে করি, আই নো মানে আমি জানি। তো এই লাইনের পাশে আবার দেওয়া আছে প্যারাফেজ। তো এই লাইনটি দ্বারা মূলত কী বোঝাইছে এই প্যারাফেজে সেটি উঠানো হয়েছে বা সেটি উঠিয়ে দেওয়া হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে আই বিলিভ আমি বিশ্বাস করি, আই নো হু ওনস দিস উডস মানে আমি বিশ্বাস করি যে আমি জানি যে এই বনের মালিককে। আই হ্যাভ সিন হিম বিফোর যাকে আমি পূর্বে দেখেছিলাম। অ্যান্ড আই অ্যাম প্রিটি শিওর দিস ট্রিজ বিলং টু হিম। আমি শিওর যে এই গাছগুলো তারই হবে। মানে এখানে বোঝাতে চেয়েছেন যে এই বনগুলো মূলত এই বনের যে গাছপালাগুলো আছে বা এই বনের মালিককে, সেই মালিককে রাইটার হয়তো পূর্বে থেকে তাকে চেনে, এটি এখানে বোঝাতে চেয়েছে যে এই বনের মালিককে তাকে আমি তাকে চিনি এবং জানি। এরপর লাইন 2তে বলা হয়েছে হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ ডো। যদিও তার বাড়িটি এই গ্রামের মধ্যে, ইন দ্য ভিলেজ মানে গ্রামের মাঝে বা গ্রামের মধ্যে, আর হিজ হাউস মানে তার বাড়ি, আর ডো মানে যদিও তার বাড়িটি হয়েছিল এই গ্রামের মধ্যে। এখানে প্যারাফ্রেজে এই লাইনটির ব্যাখ্যা করা হয়েছে যে বাট দ্য ম্যান হু ওনস দ্য উডস লিভস ইন দ্য ভিলেজ। মানে যে মানুষটি এখানে বসবাস করে, মানে উডস মানে বনে বসবাস করে, তার বাড়িটা হয়েছিল গ্রামে। হুইচ ইজ ফার ফ্রম হেয়ার যা এখান থেকে অনেক দূরে অবস্থিত। হি ইজেন্ট অ্যারাউন্ড টু সি হোয়াটস হ্যাপেনিং ইন হিজ উডস নাইট নাও। মানে সে এখানে দেখতে পায় না যে এই বনে কি ঘটছে, সে হয়তো এগুলো দেখতে পাবে না। মানে রাত্রে এই বনে
কি ঘটছে সে হয়তো সেগুলো দেখতে পাবে না। মানে এখানে বোঝাতে চেয়েছে যে যে এই যে তার বাড়িটা হচ্ছিল গ্রামের মাঝে বা গ্রামের মধ্যে, আর গ্রামের মধ্যে হওয়ার কারণে এই বনে কি ঘটবে বা কি ঘটছে সে হয়তো সেগুলো দেখতে পাবে না। এটি মূলত এখানে বোঝাতে চেয়েছে। এরপর লাইন 3, হি উইল নট সি মি স্ট্রোপিং হেয়ার। হি উইল নট সি মি মানে সে আমাকে দেখবে না, স্ট্রোপিং হেয়ার মানে এখানে দাঁড়িয়ে থাকা সে আমাকে দেখবে না। তো যারা জয়েন দিয়েছেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে আমার কথাগুলো আপনারা ভালোভাবে শুনতে পারছেন কি না। তো এখানে মূলত যেটি বোঝাতে চেয়েছে যে যে সিন্স হি ইজেন্ট অ্যাট হিজ হোম ইন দ্য ভিলেজ, মানে যেহেতু তার বাড়ি গ্রামে, হি ওন্ট নোটিস মি স্ট্যান্ডিং হেয়ার, সেহেতু সে এখানে দাঁড়িয়ে থাকা আমাকে লক্ষ্য করতে পারবে না অথবা দেখতে পাবে না। কোয়াইটলি ওয়াচিং হিজ উডস, মানে শান্তভাবে সে তার বনগুলো দেখবে। এরপরে লাইনে টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নাউ, মানে এই যে বন, এই বনটা তুষারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। মানে মূলত এখানে বলছে যে এখানে যে বনটি, রাইটার যেখানে দাঁড়িয়ে রয়েছে বা স্পিকার যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই বনটি তুষারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো এখানে প্যারাফ্রেসে এই লাইনটি ব্যাখ্যা করা হয়েছে যে আই হ্যাভ স্টপেড বিকজ আই ওয়ান্ট টু ওয়াচ দ্য স্নাউ জেন্টালি ফ্লিং অ্যান্ড কভারিং দ্য গ্রাউন্ড অ্যান্ড ট্রিজ, মেকিং দ্য উডস লুক হোয়াইট অ্যান্ড পিসফুল। মানে আই হ্যাভ স্টপিং মানে আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ আই ওয়ান্ট টু ওয়াচ দ্য স্নাউ জেন্টালি ফ্লিং অ্যান্ড কভারিং দ্য গ্রাউন্ড অ্যান্ড ট্রিজ, মানে গাছপালা এবং আশেপাশে যা আছে সবগুলোই তুষারে পরিপূর্ণ হয়ে গিয়েছে সেটা আমি দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছি। যেটি হোয়াইট এবং পিসফুল মানে শান্ত এবং খুবই সাদা দেখাচ্ছে। যে মূলত এই 4 লাইনে কবি যেটি বোঝাতে চেয়েছে, আমি যদি আরেকবার সামারি আকারে বলতে চাই সেটা হলো যে মূলত কবি এখানে বলছে যে এই বনের মালিকটা কে, হয়তো আমি তাকে চিনি অথবা জানি। এরপর বলছে যে তার বাড়িটা হয়তো গ্রামের মধ্যে হবে। এরপরের লাইনে বলছে যে সে এখানে দাঁড়িয়ে আছে, হয়তো সে তাকে দেখবে না। এরপরে বলছে যে তার এই বনটা হচ্ছিল তুষারে পরিপূর্ণ হয়ে গিয়েছে, মানে তুষার পরে বা শিশির পরে বনটাকে পরিপূর্ণ করে দিয়েছে বা বনটাকে ঢেকে দিয়েছে। এটি মূলত বোঝাচ্ছে এই 4 লাইনে। তো এই 4 লাইনে আবার ওয়ার্ড মিনিংগুলো আমাদের এখানে দেওয়া আছে। যারা বই ক্রয় করছেন আমাদের ফ্রেন্ডস ইউনিভার্সিটি যে বইটি আমরা প্রকাশ করেছি, এই বই যারা ক্রয় করছেন তারা এই ওয়ার্ড মিনিংগুলো পেয়ে যাবেন। তারা অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করবেন। তো এরপরের যে লাইনগুলো আছে আমরা এখন সেটা ব্যাখ্যা করব। তো এখানে বঙ্গ অনুবাদও দেওয়া আছে, সেই 4 লাইনের বঙ্গ অনুবাদগুলো আপনারা দেখে নেবেন। এখন আমি লাইন 5 নিয়ে আলোচনা করব। এখানে বলছে যে মাই লিটল হর্স মাস্ট থিং ইট কোয়ার। মাই লিটল হর্স মানে আমার ছোট্ট ঘোড়াটি থিং মানে মনে করবে, মাস্ট থিং মানে অবশ্যই মনে করবে, ইট কোয়ার মানে এটি অদ্ভুত মনে করবে, মানে আমার ছোট্ট ঘোড়াটি এটি অদ্ভুত মনে করবে। এখানে প্যারাফ্রেসে এই লাইনটি ব্যাখ্যা করা হয়েছে, বলা হয়েছে যে মাই স্মল হর্স প্রবাবলি ফাইন্ড ইট স্ট্রেঞ্জ অ্যান্ড আনইউজুয়াল দ্যাট আই হ্যাভ স্টপেড হেয়ার বিকজ দিস ইজেন্ট এ নর্মাল প্লেস টু স্টপ। মানে এখানে বলছি যে যে আমার ছোট্ট ঘোড়াটি সম্ভব এটি দেখবে। এরপরে বলছে যে এটি অদ্ভুত এবং অস্বাভাবিক, মানে এই যে আমার ছোট্ট ঘোড়াটি এটি অদ্ভুত এবং অস্বাভাবিক হিসাবে দেখবে যে আমি এখানে দাঁড়িয়ে আছি অস্বাভাবিক একটি জায়গায়, মানে অস্বাভাবিক একটি জায়গায় দাঁড়িয়ে আছি এই কারণে সে মনে করবে যে এটি একটি অদ্ভুত জায়গা এবং অস্বাভাবিক মনে করবে। এটি হচ্ছে লাইন 5-এর ব্যাখ্যা। এরপর লাইন 6, আপনারা কি আমার কথাগুলো শুনতে পারছেন? ভয়েস ক্লিয়ার স্যার। তো এরপরে লাইনটা হচ্ছে লাইন 6,
টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার। ফার্ম হাউস বলতে বোঝানো হয় খামার বাড়ি, আর নিয়ার বলতে বোঝানো হয় নিকটে বা পাশে। যে আশেপাশে কোনো ফার্ম হাউস নেই, মানে খামার বাড়ি নেই, ঠিক এরকম একটি জায়গায় রাইটার বা স্পিকার দাঁড়িয়ে আছে। স্টপ মানে দাঁড়িয়ে আছে বা থামিয়ে আছে। তো এই লাইনটি দ্বারা কি বোঝাতে চেয়েছে সেটি প্যারাফ্রেজ আকারে এখানে দেওয়া হয়েছে। দেয়ার আর নো হাউস, farms or people around, just empty land and trees, so it's odd to stop in such a lonely place. মানে এখানে কোনো বাড়িঘর নেই, ফার্ম নেই মানে খামার নেই, অথবা কোনো মানুষও নেই, ঠিক এরকম একটি ফাঁকা জায়গায় বা শুধুমাত্র গাছপালা রয়েছে, ঠিক এরকম জায়গায় একাকী জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক এরকম একটি অবস্থান বুঝাইছে হলো এই লাইনের মাধ্যমে। এরপর লাইন 7, বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক। উডস বলতে বোঝানো হয় বনকে, আর ফ্রোজেন লেক বলতে বোঝানো হয় লেক বলতে লেক, আর ফ্রোজেন বলতে বোঝানো হয়েছে যে সেই লেকটা হয়েছিল বরফে পড়ে আবৃত হয়ে গিয়েছে। তো বন এবং এবং এই ফ্রোজেন লেকের মাঝখানে দাঁড়িয়ে আছে, মানে এখানে লেখকের অবস্থান বুঝাইছে এই 4 লাইনে। এরপরের লাইনে বলছে দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, মানে সে যে দাঁড়িয়ে আছে সেই সময়টাকে মিন করছে। ইয়ার বলতে বলছে সেই বছর, সেই বছরের হলো সবচেয়ে অন্ধকার সন্ধ্যায় দাঁড়িয়ে আছে। তো এই 4 লাইন যদি আমি আরেকবার সামারি করি তাহলে এরকম হবে যে বছরের সেই অন্ধকার সন্ধ্যায় উডস এবং ফ্রোজেন লেকের মাঝে ফার্ম হাউস পাশাপাশি কোনো ফার্ম হাউস নেই, এরকম একটি অবস্থা এবং এরকম একটি জায়গায় রাইটার দাঁড়িয়ে আছে, যার কারণে তার ছোট মাই লিটল হর্স মানে তার ছোট ঘোড়াটি তাকে এই বিষয়গুলোকে অদ্ভুত হিসাবে নিচ্ছে। মূলত এই 4 লাইনে রাইটার যে বনের মাঝে দাঁড়িয়ে আছে সেই বনের তার যে পরিবেশ, চারপাশের পরিবেশ, সেই পরিবেশটা বর্ণনা করছে, এবং এই পরিবেশটা তার যে ছোট্ট ঘোড়া রয়েছে সেই ঘোড়াটি এটি অদ্ভুত হিসাবে নিবে, এটি বোঝাতে চেয়েছেন। তো এই 4 লাইনের ওয়ার্ড মিনিং দেওয়া আছে, পাশাপাশি এই ওয়ার্ড মিনিংগুলো আপনারা দেখে নেবেন। এরপর লাইন 9, হি গিভস হিজ হারনেস বেলস এ শেক। মানে হারনেস বলতে বোঝানো হচ্ছে যে তার যে ঘোড়া, সেই ঘোড়ার যে বেল্ট আছে, ঘোড়ার যে গলার সাথে যে বেল্টটা রয়েছে সেই বেল্টটাকে সে ঝাঁকি দেয়, মানে ঝাঁকি দিয়েছে বা নড়াচ্ছে এরকম, শেক মানে নড়ানো। এরপর বলছে টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, মানে সে তাকে জিজ্ঞাসা করছে যে কিছু ভুল করছে কিনা, সে কোনো কিছু ভুল করছে কিনা, এরকম একটি পরিবেশে দাঁড়িয়ে আছে, তো সে কোনো কিছু ভুল করছে কিনা সে এই বিষয় জিজ্ঞাসা করার জন্য সে তার ছিল বেলটি নাড়াচ্ছে বা ঝাঁকাচ্ছে এরকম। এরপরের লাইনে বলা হয়েছে দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ। এখানে শুধুমাত্র যে সাউন্ডগুলো বা যে শব্দগুলো আছে সেগুলো বলা হয়েছে। অফ ইজি ওয়েন্ট অ্যান্ড ডেরি প্লাগড, মানে শুধুমাত্র যে হালকা বাতাস এবং ডেরি প্লাগ বলতে বোঝানো হচ্ছে হলো শিশির কোণা, সকালে যে হালকা হালকা শিশির পড়ে সেই শিশির কোণাকে বোঝানো হয়েছে, যে শুধুমাত্র শিশির কোণা এবং হালকা বাতাসের যে শব্দটি, শুধুমাত্র সেই শব্দটি এখানে রয়েছে, আর অন্য কোনো শব্দ নেই, মানে নিস্তব একটি পরিবেশকে বোঝানো হয়েছে এখানে। তো এরপরের যে স্ট্যান্জা আছে শেষ লাস্ট স্ট্যান্জা, সেই লাস্ট স্ট্যান্জা দেখি কি বলছে কবি। এখানে বলছে যে দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। উডস বলতে বনকে বোঝানো হয়েছে, যে বনটি হয়েছে হলো লাভলি, লাভলি বলতে চমৎকার বা অসাধারণ এরকম কিছু বোঝানো হয়, যে বনটি হচ্ছে চমৎকার এবং ডার্ক মানে অন্ধকার এবং ডিপ মানে গভীর, মানে এই বনটি হচ্ছিল চমৎকার, অন্ধকার এবং গভীর। এরপরের লাইনে বলা হয়েছে যে বার্ড আই হ্যাভ প্রমিস টু কিপ, কিন্তু আমি প্রতিশ্রুতি রেখেছি বা প্রতিশ্রুতি দিয়েছি যে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ,
মানে আমার ঘুমানোর পূর্বেও অনেক দূর যেতে হবে, মানে ঘুমানোর আগে আমাকে অনেক দূর যেতে হবে। এরপর বলছে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, মানে আমার ঘুমানোর পূর্বে বা ঘুমানোর আগে অনেক দূর যেতে হবে। এই লাইনটি শেষে দুইবার করে রিপিট করছে, মানে এটিকে এই দুই লাইন দ্বারা মানে তার যে ঘুমানোর আগে অনেক দূর যেতে হবে এটিকে জোর দিয়ে বোঝানোর জন্য এটি রিপিট করছে। তো এটা হচ্ছিল লাইন বাই লাইন যে একটা মিনিং, সেই মিনিং। কিন্তু এই কবিতার একটি হিডিং মিনিং আছে, মানে অন্তর্নিহিত মিনিং আছে, সেই মিনিংটা আমি এখন আপনার সাথে শেয়ার করব। এখানে উডস উডস বলতে বনকে বোঝাইছে, কিন্তু এখানে মূলত যে অন্তর্নিহিত যে মিনিং সেই মিনিং অনুসারে এই উডস বলতে পৃথিবীকে বুঝাইছে। মানে এটা এই উডস দ্বারা রাইটার পৃথিবীকে বুঝাইছে যে এই পৃথিবীটা কার, এই পৃথিবীটা কার, এই পৃথিবীটা কার। হয়তো আমি আমার মনে হয় আমি তাকে চিনি। এরপরে এই পরে 4 লাইনে বুঝাইছে যে যে পৃথিবীটার পরিবেশটা কেমন, এবং এখানে বলছে হিজ হাউস ইন দ্য ভিলেজ অড্রো, যদিও তার বাড়িটা হয়েছিল গ্রামের মধ্যে। গ্রামের মধ্যে বলতে বোঝানো হচ্ছে যে পৃথিবীর বাহিরে তার বাড়ি, এই পৃথিবীর যে মালিক সে হচ্ছে, তার বাড়িটা হচ্ছিল পৃথিবীর বাহিরে। হয়তো সে আমাকে দেখবে না, এখানে দেখবে না বলতে বোঝানো হয়েছে যে এই পৃথিবীটা হচ্ছিল পাপ মুক্ত, পাপযুক্ত এবং খারাপ কাজ দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে, যার কারণে এই পৃথিবীর যে মালিক সে হয়তো আমাকে দেখতে পাবে না। এখানে এটি বোঝাতে চেয়েছেন রাইটার। এরপরে মাই লিটল হর্স দ্বারা মূলত রাইটার তার বিবেককে বোঝাতে চেয়েছেন, যে তার বিবেক তাকে কি অদ্ভুত হিসাবে মনে করবে, যে অদ্ভুত হিসাবে নেবেন এই কাজগুলো, যে সে একটি বনের মাঝে দাঁড়িয়ে আছে একাকী নির্জনভাবে, এই কাজটিকে তার বিবেক হয়েছিল অদ্ভুত হিসাবে নেবে। মূলত এখানে লিটল হর্স দ্বারা তার বিবেককে বোঝানো হয়েছে। এরপর হচ্ছে যে ডার্কনেস ইভিনিং অফ দ্য ইয়ার, বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যা। এই বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যা দ্বারা বোঝানো হয়েছে যে রাইটারের মানে শেষ বয়সকে বোঝানো হয়েছে, যে রাইটার মানে একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে তার সেই মৃত্যুবরণ করার পূর্বের অবস্থাকে বোঝানো হয়েছে। যে এখানে বুঝেছে যে রাইটার যখন তার যৌবনকাল শেষ করে যখন বার্ধক্যে দিকে যাচ্ছে, মানে মৃত্যুর দিকে যাচ্ছে, ঠিক সেই সময়কে বুঝেছে এই ডার্কনেস ইভিনিং দ্বারা। এরপর হয়েছিল এই হি গিভস হিজ হারনেস, এখানে হি দ্বারা বোঝানো হয়েছে তার বিবেককে, মানে লিটল হর্সকে, যে তার বিবেকটাকে মানে যে বেলটি আছে সেই বেলটি ঝাঁকিয়ে তাকে সতর্ক করছে এই সকল বিষয়গুলোতে, সে ভুল কিছু করছে কিনা। এরপরে ছিল এখানে বলছে যে উডস আর লাভলি, মানে এখানে উডস দ্বারা পৃথিবীকে বোঝাচ্ছে, যে পৃথিবী হলো চমৎকার এবং অন্ধকার এবং গভীর। এখানে পৃথিবীকে বোঝাচ্ছে পৃথিবী হলো চমৎকার, আর অন্ধকার বলতে বোঝানো হচ্ছে যে পৃথিবীর এই যে পাপ যে কাজগুলো আছে, খারাপ কাজগুলো আছে, সেই খারাপ কাজগুলোকে বোঝাচ্ছে ডার্ক দ্বারা। আর ডিপ দ্বারা বোঝাইছিল পৃথিবীর হয়েছিল অনেক কিছু আছে যে বিষয়গুলো হলো আমাদের অজানা, আমরা হয়তো এইগুলো জানতে পারি না। অনেকে আছে এগুলো মানে জানার আগেই মৃত্যুবরণ করে, যার কারণে এই পৃথিবীকে বলছে ডিপ, মানে গভীর। মানে এখানে অনেক কিছু আছে যা সব কিছু একটা মানুষ বা একজন মানুষ জানতে পারে না। এরপর বলছে বাট আই হ্যাভ প্রমিস টু কিপ, মানে আমি প্রতিশ্রুতি দিয়েছি বা প্রতিশ্রুতি রেখেছি, যে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, মানে ঘুমানোর পূর্বে আমাকে অনেক দূর যেতে হবে। আই স্লিপ, মানে স্লিপ, এখানে স্লিপ দ্বারা বোঝানো হয়েছে হলো মৃত্যুকে, যে আমাকে মৃত্যুবরণ করার আগে অনেক কিছু করতে হবে। মানে এই পার্থিব জীবনে যেসব বিষয় প্রয়োজন আমাদের, সে সকল বিষয়গুলো পরিপূর্ণ করার জন্য আমাদের অনেক কিছু করতে হবে, মানে মৃত্যুবরণ করার আগে আমাকে অনেক কিছু করতে হবে। এই পৃথিবীতে লেজির হয়ে বসবাস না করতে বলছে এই কবিতার মাধ্যমে। মানে অনেকে আছে অলসভাবে জীবন কাটায়, কিন্তু এখানে লেখক বলছে যে না, অলসভাবে জীবন না কাটিয়ে অনেক কিছু করতে হবে, মানে মৃত্যু বরণ করার আগ পর্যন্ত আমাদের অনেক কিছু করতে হবে। এই বিষয়গুলো মূলত এই লাইনে বুঝিয়েছেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাস আমি ইংলিশ সামারি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি খুব একটা বড় করছি না, এই কারণে যে আমাদের এর পরবর্তী পেইড ব্যাচ আছে, পেইড ব্যাচের ক্লাসটি শুরু হবে।
তো ক্লাসটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর পরবর্তী ক্লাস করার জন্য অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবেন। আর আমাদের বইটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের বইগুলোর যেভাবে সাজানো হয়েছে ঠিক সেই বই সাজানো অনুসারেই আমাদের এই ক্লাসগুলো নেওয়া হয়। তো আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য থ্যাঙ্কস এ লট। আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে বলতে পারেন। সম্পূর্ণ ক্লাসটি করার জন্য সবাইকে থ্যাঙ্কস এ লট।